এই এলাকার মানুষ, বিশেষ করে এলাকার মহিলারা আমাদের যে কত আশ্রয় দিচ্ছে, তাহলে কবে হয়তো পুলিশের হাতে গুলি খেয়া এতদিনে শহীদের খাতে নাম লেখা রাখতাম। আমরা বারবার বলাইছি, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে কথা বলেছি। এই অপরাধে আমাদের বিরুদ্ধে বারবার নির্যাতন এসেছে, আমাদের পূর্বপুরুষরাও কথা বলেছে, আমরাও বলেছি। নির্যাতনের সময় দৌড়ে পালাচ্ছি, কোন দিক দিয়ে গেছে জানি না, যেই বাড়িটা পাইছি খোলা সেটার ভিতরে ঢুকে গেছে, পিছনে বসে পুলিশ গেছে, আর্মি গেছে, ওই বলছে না এরা তো দেখিনি। এমন ভাবে বলছে, একটা মা যেমন তার ছেলেকে রক্ষা করে, একটা বোন যেমন তার ভাইকে রক্ষা করে, ঠিক ওইভাবেই আমাদেরকে তারা রক্ষা করছে। কৃতজ্ঞ আমরা এই এলাকাবাসীর কাছে, আমি আপনাদেরকে ধন্যবাদ। এখন গলাচিপা এলাকা, এখন গলাচিপা বলবো না এলাকার নাম পানি চিপা হবে এটা বুঝতেছি না। পানির যে অবস্থা এখন, নারায়ণগঞ্জে নাকি অনেক উন্নয়ন হয়েছে গত 7-8 বছরে শুনলাম। গলাচিপার মানুষ পানি ফেলে বোধহয় আর কিছুদিন পরে নৌকায় চড়তে হবে এরকম একটা অবস্থায় এসে বসে। ট্রেন বন্ধ করে দিয়া বালু ভরাট করা হয়েছে, কেন হয়েছে কি হয়েছে যাই না। যাই হোক, যেটাই হয়েছে সেটা খুব একটা সুবিচার করা হয়নি বলে আমার মনে হয় এলাকাবাসী করে। তো আমি আপনার আমার মুরব্বী এখানে যারা আছেন, এদের মানে এখানে ম্যাক্সিমামের কোলে বেশি আমরা বড় হয়েছি, ম্যাক্সিমাম। আর যারা আছেন বড় ভাই কিছু আছেন, আর সাথে সহযোদ্ধা আছেন, এবং সামনে আমার অনেক বন্ধু বান্ধব আছেন, আমাদের অনেক ছোট ভাই আছেন। আমি কোনো বক্তব্য, রাজনৈতিক বক্তব্য এখানে রাখবো না। আমি কিছু প্রশ্ন আমার মনে ঘুরপাক খায়, সেই প্রশ্নগুলি আপনারা আমার এলাকার মানুষ, আপন মানুষ, অনেকদিন পরে আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছে, সেই প্রশ্নগুলি রাখতে চাই, এবং এরপরে কিছু বলতে চাই, এরপরে আপনাদের অনুমতি চাই। প্রশ্নটা হচ্ছে একটাই, যে আমরা বিগত সরকারের সময় 96-তে আমি নির্বাচিত হয়েছি। এলাকারও একটা পার্ট ছিল আমার সঙ্গে। নির্বাচিত হওয়ার পরে তখন আমার বয়স ছিল 34 বছর, এখন বয়স হয়ে গেছে 50 বছর। তখনকার সাথে এখনকার মানসিক অবস্থা মিলার কথা না, মিলেও না, মিলবেও না। আজকে যখন বিশ্লেষণ করি যে আমরা তো চেষ্টা করলাম নির্বাচিত হওয়ার পরে, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এই এলাকাটা আমার ছিল, এবং নারায়ণগঞ্জ থানা অর্থাৎ আলিপট্যাগ, গৌরনগর প্লাস এই জায়গাটা বক্তাবলী, ওই এলাকাগুলিতে মানুষের পায়ে হাঁটার পথ ছিল। বিদ্যুৎ তো নাই, পায়ে হাঁটার পথ ছিল। সিদ্ধিরগঞ্জ এলাকায় রাস্তাঘাট ভাঙা ছিল, গ্যাস লাইন নাই, কিচ্ছু নাই। ফতুল্লাতেও সেম একই অবস্থা, ইন্ডাস্ট্রিয়াল বেল বলতে ছিল ঠিকই, কিন্তু কোনো স্ট্রাকচার ছিল না কিছু। আমরা আসলাম ক্ষমতায়, আমি চেষ্টা করলাম যে কিভাবে কাজ করা যায়। বিপ্লব অভিজ্ঞতা ছিল, যে বাপ দাদা আগে এমপি ছিলেন, বাবাকে দেখেছি কিভাবে কাজ করতে হয়, সেই জন্য চিন্তা করলাম যে মানুষকে খুশি করার জন্য কাজ করতে হয়। অন্যান্য এই এলাকার সংসদ সদস্যরা আমার আকরাম সাহেব ছিলেন, আকরাম দাদা ছিলেন তখন, ওই সময় শফিউল্লাহ সাহেব ছিলেন রূপগঞ্জে, সোনারগাঁয়ের এমপি ছিল, আর এই হাতের একদার সাহেব ছিল। আমরা চেষ্টা করলাম, আমি এই এলাকাকে বঞ্চিত করছি, এটা সত্যি, কিন্তু আমার এলাকার মানুষ যারা আমাকে তখন ভোট দিয়েছিল, আমি তাদের জন্যই তো কাজ করবো স্বাভাবিকভাবে, আমি ওই এলাকার এমপি, আর এই এলাকার এমপি তার কাজ করবো। আমি দেখলাম যারা এমপি হলেন, দুই ধরনের মানুষ রাজনীতি করে, একটা হচ্ছে কিছু দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে কিছু নেওয়ার জন্য। তো দেওয়ার গ্রুপ আর নেওয়ার গ্রুপের মধ্যে এখন নেওয়ার গ্রুপের সংখ্যা অনেক বেশি, যারা কয় দে 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 দে, খামু 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 খামু, এদের সংখ্যা অনেক বেশি। এই জন্য মানুষ আজকে রাজনীতিবিদদের প্রতি রীতিমতো বীতশ্রদ্ধ হয়ে গেছে, তো সেই কারণে আমরা যখন নির্বাচিত হয়েছি, আমি অনেকে আজকে নারায়ণগঞ্জে অনেক বড় বড় কথা বলছেন, আমি কেউ বিরুদ্ধে সমালোচনা করবো না, সবাইকে আমি সম্মান করি, কিন্তু আমি জানতাম যখন ছোটবেলা দেখছি তাদের, আমার মনে হয় না যে বাপ দাদার এমন কিছু ইন্ডাস্ট্রি ছিল, এখানে যারা ছিল সব বংশীয় লোক বসায় থাকে, অনেক সবাই বংশীয় লোক মোটামুটি, সামনে অনেকে আছে, যে বাপ দাদার এমন কোনো ইন্ডাস্ট্রি ছিল না যে নারায়ণগঞ্জে এত সম্পদের পাহাড় হবে। বাপ দাদার পয়সা যদি থেকে থাকে, আমার বাপ দাদার ছিল কিছু। খান সাহেব ওসমান আলী বাংলাদেশের মধ্যে একজন ধনী ব্যক্তির মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন, তার ঘরের ছেলে হলেন আমার বাবা। তা আমি দেখলাম যে আমার বাবা এখানে শামসুজ্জোহা, উনি
তার বড় ছেলের বিয়ে দিলেন কখন? 1975 সালে। তখন রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। আমার বাবার হাতে রং, সুতা, ইন্ডাস্ট্রি সব আমার বাবার হাতে। বাবা শোয়ে এগুলি ভাই হাই ভাই আপনারা বলতে পারবেন না, রবি ভাই আছেন বলতে পারবেন। সেইখানে আমার বাবা মাত্র 40,000 টাকার জন্য আমার দাদার দেওয়া বাড়ি হীরামহল আমার মাকে যে গিফট করছিলেন সেটা বন্ধক রাখলেন, সেটা বন্ধক রাখলেন। এর মধ্যে তো বঙ্গবন্ধু মারা গেল, বাবা গ্রেপ্তার, বড় ভাই নাসিম ওসমান কাদের বাহিনীতে, মেজু ভাই সেলিম ওসমান রাজনীতি করতেন না, ইন্টারমিডিয়েট ছাত্র, তাকে ধরে নিয়ে গেল বঙ্গবন্ধু হত্যাকারীরা, রেডিও বাংলাদেশে নিয়ে মাইনা ফেলে গেল, পা উপর দিকে মাথা নিচুর দিকে দিকে অমানসিক টর্চার করলো, অমানসিক টর্চার। আমার মা অত্যন্ত সাহসী মহিলা, একটা রাজনৈতিক পরিবারের মহিলা উনি। তার বড় ভাই আমার মামা আবুল হাসেম সাহেব অবিভক্ত ভারত বঙ্গভারতের এক নিখিল বঙ্গ তখন ছিল, এই যে পশ্চিমবঙ্গ এই বাংলাদেশ সব মিলায় একটা ছিল তখন, সেই মুসলিম লীগের তিনি প্রথম প্রতিষ্ঠিত জেনারেল সেক্রেটারি ছিলেন। অন্ধ হাসেম বলে সবাই তারা ছিলেন, নিখিল বঙ্গ নিখিল ভারতের উনি ছিলেন। সেখানে এখনো তার আমার মামারা সব স্পিকার এরকম বড় বড় পোস্টে ছিলেন। তাকে রাজনৈতিক পরিবারের সন্তান আমরা। আমার মা তখন বঙ্গবন্ধু হত্যাকারী ইসমতকে ফোন করে বলছিলেন যে তুমি আমার একটা ছেলেকে নিয়ে গেছো, আরেকটা ছেলেকে নিয়ে যাও। হ্যাঁ, স্বামী তো জেলখানাতেই আছে। যে রুমে আমার বাবা ছিলেন সেই রুমে 4 জন ডাক্তার থেকে মারা হয়েছিল। মনসুর আলী শাহ শহীদ ছিলেন, আমার বাবার চোখের সামনে তাদের হত্যা করেছে। তখনই আমার বাবা স্ট্রোক করছে, হার্টের অ্যাটাক করছে, ওখানে 5 দিন পর্যন্ত ওনারা রক্তের উপরে ছিলেন। যাই হোক, আমি দেখলাম যে আমার বাবা দাদা এমপি, বাবা এমপি, চাচারাও বড় লোক ছিলেন, বাবাও ধনী ছিলেন, কিন্তু আমার বাবা, আমরা যখন 75 থেকে 78 পর্যন্ত আমার বাবা জেলে, বড় ভাই নাই, সেলিম ওসমান মাত্র ইন্টারমিডিয়েট ছাত্র। আমার মনে আছে যে তখন আমরা একবেলা খাইতে পারতাম, একবেলা খাইতে পারতাম। আমার 2টা বোনের বিয়ে আমরা মসজিদে দিয়েছি। এই যে আমাদের সবাই এখানে ছিলেন মুরব্বীরা, শফি হোসেন খান সাহেব, শফি হোসেন খান আমাদের পার্টি করতেন না, অন্য আওয়ামী লীগের ভোর এমপি ছিল, কিন্তু উনি, আমরা বসে থাকতাম কখন শফি চাচা রাত্রেবেলা আসবেন, কারণ তখন সবাই ভয় চোখে আমাদের বাড়ি থেকে যাইতেও না, যেহেতু বঙ্গবন্ধু মারা গেছেন মাত্র। তো রাত্রেবেলা শফি হোসেন খান না যাওয়া পর্যন্ত চুপ করে বসে থাকতাম আমি, আমার ছোট বোনটা, আমার ছোট বোন মানে আমার ইমিডিয়েট বড়, আমরা ওয়েট করতাম। তখন বয়স আমি ক্লাস 7-এ পড়ি, 7 থেকে 8-এ উঠছি। ওয়েট করতাম কখন শফি চাচা আসবে। এই শফি চাচা, তারপরে মুন্ডু চাচা, এরা সব, রহমান চাচা, এরা সব এক সমসাময়িক সবাই। তো কিংবা শফি চাচা একটু বড়, আমাদের চেয়ে বয়সে বড়, আপনাদের সমসাময়িক। তো উনি আসতেন কেন আমাদের বসে থাকতাম, যে উনি আসলে ওনার হাতে একটা প্যাকেট থাকতো ঠোঙ্গা। তো বুঝতাম এই ঠোঙ্গাটা আসলে যে আজকে সকালে আমরা নাস্তা পাবো, একটা ভালো নাস্তা খাবো, একটা ভালো নাস্তা খাবো। পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলাম তুলনামগঞ্জ ইন্টারমিডিয়েট ছাত্র, আমি তখন কলেজের 11 ছাত্র নেতা। আমরা প্রচন্ড পাওয়ারফুল তখন, সারা নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতি আমাদের হাতের মুঠার ভিতরে। সেখানে আমি সবাই ফর্ম ফিল আপ করতেছি, আমি কলেজের ভিপি, সবাই আমার সাথে ফিল আপ করতে চায় ফর্ম। তো আমার সবাই ফিল আপ করবো না, আমি এই তো আসতেছি। আমার মেজু ভাই বললো আমি টাকা নিয়ে আসতেছি 900 টাকার জন্য। আমি তখন ফর্ম ফিল আপ করতে পারি নাই। যারা 71 স্বাধীনতা যুদ্ধ করেছিল কিছু লোক আছে অনেক, তারা জায়গার নাম বলবা বাদ দেন। তো গ্যাসের একজনের কাছে টাকার জন্য কয়টা, হ্যাঁ, তো বলছিল যে কিছু আছে নাকি জমা দেওয়ার জন্য। বলছেন না কিছু নাই, গাড়ির জবটা আছে না, ওই গাড়িটা ব্যবহার করে দিবে জব, বা জবটা জমা দিয়ে যাও। এর মধ্যে আমার কলেজের শিক্ষক, আপনাদের সবারই অনেকেরই শিক্ষক, জীবনখানায় চক্রবর্তী স্যার, এখানে বোধহয় অনেকেরই শিক্ষক, সরাসরি শিক্ষক। এই জীবনখানায় চক্রবর্তী স্যার, তখনকার স্যাররাও তো অনেক আপডেট স্যার। সে এত হাজার হাজার ছাত্র, কলেজে 10,000 ছাত্র, 12,000 ছাত্র, এই ছাত্রের মধ্যে তারা খবর রাখছে যে আমার একটা ছেলে আছে শামীম ওসমান, ও ফিল আপ করেনি। উনি আইসা আমার ফর্মটা দিয়ে বললো ডাক দিল, স্যার কি হয়েছে স্যার, ফর্মে সই কর। আমি স্যার আমি একটু পরে করি, কয়েকক্ষণ কর। আমি ফর্মে সই করতে চাইনি, কষ্ট লাগতেছিল, ফর্মে সই করছি। তো ফর্মে সই করলাম, পরীক্ষা দিলাম, পাস করলাম। যাই হোক, বাড়ি নিলাম হয়ে গেল। আদমজি, চিত্তরঞ্জন, লক্ষ্মীনারায়ণ শ্রমিকরা একটা চালাতে আমার বাড়ি ঘর ছিল। এই কথাগুলি এই জন্য বলতেছি যে রাজনীতি করলাম 3 পুরুষ ধইরা। আমার বাবা একটা হীরামহল রেখে গেছিলেন, সেটাও শ্রমিকরা হীরামহলে ছুটেছে, তার মানে শ্রমিকের বাড়িতে থেকে বড় হয়েছি। আমি গর্ব করে বলি, আজকে বুক উঁচায় বলি, আমার বাপ যদি আমার জন্য 1000 কোটি টাকা সম্পত্তি রেখে যেত, আমি যত খুশি হইতাম, তার চেয়েও খুশি হয়েছি যে আমার বাবা 100% একজন সৎ লোক ছিলেন এবং তিনি সৎভাবে আমাদের মানুষ করে।
রেখে যেতেন